স্বাগত আজকের বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। সমাজ ও রাজনীতির ঘাত প্রতিঘাত গড়ে উঠছে নাট্যচর্চার ইতিহাস। নাটকের উৎসব শিল্প ও শিল্পীকে উৎসাহিত করে তোলে, গড়ে তোলে দর্শক। চলছে 10 দিনব্যাপী নতুন নাটকের উৎসব বটতলা রঙ্গমেলা 2016। এসব নিয়ে আজকের আলোচনা বলিল অশ্বত্থশীল। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিবর্তন যশোরের সভাপতি সানোয়ার আলম খান দুলু, আছেন শিক্ষক ও নাট্যকার অভিনয় শিল্পী সামিনা লুৎফা নিত্রা, এবং নাট্যকার নির্দেশক অভিনয় শিল্পী অলোক বসু। স্বাগত আপনাদের। সানোয়ার আলম, আপনার কাছে প্রথমে আসতে চাই, একটু বটতলার যে রঙ্গমেলা চলছে সেটা নিয়েই জানতে চাই যে এই পর্যন্ত এক সপ্তাহের মতো হয়ে গেছে, এই সময়টায় আপনি কতটুকু দেখেছেন বা এটা সম্পর্কে যদি আপনার। বটতলার রঙ্গমেলায় যে উৎসবটা হচ্ছে, এই উৎসব বলতে আমরা যেটা বুঝি যে উৎসবের এক ধরনের একটা অন্য আমেজ থাকে, এক ধরনের হইচই থাকে। নাটকের উৎসব, নাটক থিয়েটার সংশ্লিষ্ট যাবতীয় বিষয়, এখানে সেমিনার হচ্ছে নাটকের উপর, নাটক শেষে নাট্যকার নির্দেশকদের সাথে দর্শকদের মুখোমুখি আলাপ হচ্ছে নাটকের বিভিন্ন বিষয় নিয়ে। সব কিছু মিলায়ে খুব চমৎকারভাবে উৎসবটি চলছে এবং দর্শকের উপস্থিতি, মহিলা সমিতি দীর্ঘদিন বন্ধ ছিল, সেখানে আবার মানুষ আসছে, দর্শকরা আসছে নাটক দেখতে। এবং এবছর বাংলাদেশে যে সমস্ত নতুন নাটক যেগুলি দর্শক নন্দিত হয়েছে, সে ধরনের নাটকগুলোই তারা মূলত চয়েস করেছে বটতলা। সব কিছু মিলিয়ে বেশ একটা উৎসবের আবহাওয়া তৈরি হয়েছে, যেটা আসলে এই উৎসবটা। এবং পাশাপাশি যেটা হচ্ছে যে বড় ব্যাপার, যে উৎসবে প্রতিদিন বাংলাদেশের যে প্রতিটা বিভাগ থেকে একজন করে আমাদের প্রবীণ যে নাট্যজন, যারা কোনো রকমের কোনো প্রাপ্তির আশা না করেই মনের তাগিদে, শিল্পের তাগিদে প্রত্যন্ত অঞ্চলে তারা দীর্ঘদিন ধরে, জীবনের পুরোটা সময় তারা এই সংস্কৃতির পিছনে, থিয়েটারের পিছনে ব্যয় করেছেন। সেই সমস্ত মানুষ যারা ওইভাবে আলোকিত, বিকশিত না, মানে আমাদের আজকের যে পুঁজিবাদী জমানা বলি বা মিডিয়াতে প্রত্যন্ত অঞ্চলে পড়ে আছে, সেরকম মানুষদেরকে 8 জনকে বটতলা এই উৎসবে নিয়ে এসে তাদেরকে উপযুক্ত সম্মান দিয়ে আমাদেরকে অনেকটা ঋণমুক্ত করেছে। এই ব্যাপারটাও খুব আমার কাছে খুব ভালো লাগছে এবং এই ব্যাপারে তো বটতলা অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য। সামিনা, আপনার কাছে আসি যে এই আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিত জানতে চাই, যেহেতু বটতলার পুরো আয়োজনটার সঙ্গেই আপনি সংশ্লিষ্ট আছেন, এটার পেছনের চিন্তাটা কি ছিল? এইখানে আমরা দেখেছি যে আপনারা মানুষের কথা বলতে চাচ্ছেন, পরিবেশের কথা বলতে চাচ্ছেন, টিকে থাকার প্রশ্নগুলি সামনে নিয়ে আসার চেষ্টা করছেন। নিশ্চয়ই একটা থিমেটিক জায়গা থেকে আপনারা কাজ করছেন, সেইটা একটু প্রথমে জানতে চাই। যে আসলে বটতলা যখন থেকে শুরু হয়েছে, দলটার বয়স তো বেশি না, 8 বছর। আমরা সবসময় চেষ্টা করি মানুষের কথা বলবার, নিজেদের মতো করে। তো আমরা গতবার মানে 2014 সালে প্রতি 2 বছর অন্তর অন্তর এই রঙ্গমেলা আয়োজন করার আমাদের উদ্দেশ্যটা আছে। এটা দ্বিতীয়বারের মতো আয়োজন হচ্ছে। গতবার আমাদের স্লোগানটি ছিল ছড়াই স্বপ্নবীজ আকাশতলে। এবারে মনে হয়েছে চারিদিকে যেরকম ভাবে মানে যুদ্ধ বলেন, নানান রকম সহিংসতার মধ্যে দিয়ে মানুষ এবং প্রকৃতি সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন, সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছিল যে মুক্তির উৎসব যদি আমরা বলতে চাই, মুক্তি যদি আনতে চাই, তাহলে এই যে যে আমার চেয়ে ভিন্ন বা তাকে অন্য করে দেওয়ার একটা প্রবণতা, সেই প্রবণতা থেকে মুক্তির জন্য সকলকে মিলতে হবে। এবং সেই মিলার জায়গা থেকে আমরা মুক্তি খুঁজছি। যে একে তো বিভিন্ন দেশের নাটক এবং নাটকের সাথে গান, আবৃত্তি, তারপরে আছে শিশুদের জন্য চিত্রাঙ্কন, সবকিছুকে নিয়ে আমরা আসলে সংস্কৃতিটাকে একটা বড় জায়গা থেকে একটা মানে আমাদের এটা আমাদের যুদ্ধেরই ময়দান, সুতরাং এখানে আমরা এইভাবেই কাজ করতে চেয়েছি, ভেবেছি যে এবং এই ভাবনার জায়গাটার ক্ষেত্রে আমরা একটু গণতান্ত্রিকতার চর্চা করেছি দলে। আমরা যখন এই স্লোগানটি ঠিক করি, তখন আমরা সবাই দলের মিটিংয়েই বসেছিলাম এবং আমাদের যেহেতু আমরা কাজ করি অনেক দলের মতো স্কুলে, একটা স্কুলের ব্ল্যাকবোর্ডে আমরা লিখেছি বিভিন্ন স্লোগান, আমরা কি নিয়ে কাজ করতে চাই, এবং সেগুলো থেকেই মানে একটা গণতান্ত্রিক
প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই স্লোগানটি উঠে এসেছে যে ধরিত্রী ও মানব হত্যার বিরুদ্ধে মুক্তির উৎসবে। ওই জায়গা থেকে তৈরি হয় এবং এটা দলের প্রত্যেকের চিন্তার জায়গা থেকে যে আমরা ভেবেছি যে এইভাবেই বোধহয় আমাদের করণীয়টুকু আমরা করতে পারি। এবং একই সঙ্গে যেটা দুলু ভাই বলছিলেন যে ঢাকার বাইরে যারা নাটকের সঙ্গে সংশ্লিষ্ট আছেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের এরকম একটা ধারণা তৈরি হয়ে গেছে গত 10-15-20 বছরে যে 80-র দশক থেকে বা 90-এর মাঝামাঝি থেকে এখনকার সঙ্গে অনেক পরিবর্তন হয়ে গেছে এবং হয়তো নাটক, বিশেষ করে গত 5-10 বছরের কথা বলতে পারি যে এই সময় নাটক মানুষ কম দেখছে বলে এক ধরনের প্রচার বলা হচ্ছে অনেক, কিন্তু সেটার বাস্তবতা কি কারণে সেটা আমরা খুব বেশি খুঁজে পেয়েছি বলে মনে হয় না। কিন্তু তারপরেও সারা দেশেই নাটকের চর্চা হচ্ছে এবং সেটাকে সামনে নিয়ে আসা, এই বিষয়টি আপনারা কি কারণে করেছেন এবং সেটার পেছনে ভাবনা? এটা হচ্ছে যখন আমরা 2 বছর ধরে ভেবেছি তো মানে এই উৎসবকে নিয়ে, তখন কিন্তু শুরুতে এই ভাবনাটা ছিল না আমাদের। আমরা আজীবন সম্মাননা একজনকে দিই, গতবার ফেরদৌসী মজুমদারকে দিয়েছি, এবার আমরা আলী জাকিরকে দেব, এটা অনেক আগেই ঠিক হয়ে গেছে। কিন্তু উৎসবের প্রায় মানে যখন আমরা 1.5 মাস বাকি, তখন আমাদেরই একজন সদস্য তিনি প্রস্তাব করলেন এটা কি করা যায় কিনা, এবং প্রস্তাবটি এতই ভালো ছিল, এত অভিনব ছিল যে আমরা সাথে সাথে সবাই লুফে নিলাম এবং কাজ শুরু করে দিলাম। 8 বিভাগের 8 জনকে বের করা এটা খুব কঠিন কাজ ছিল। আমরা আসলে যেটা মানে অতটা বুঝে না বুঝে শুরু করেছি, তো এই কারণে আমরা করতে গিয়ে বুঝলাম যে কাজটা আসলে অনেক কঠিন। এবং আমরা এখন যখন প্রতিদিন মঞ্চে দাঁড়াই বা ওনাদেরকে সম্মানটা যখন জানানো হয়, তখন আমি দেখেছি প্রতিদিনই আমাদের মানে চোখ সজল হয়ে আসে। আমরা বুঝি যে এটা আসলে কত দরকার ছিল। এটা মানে তারা এমন জায়গায় বসে নাটক করছেন, এমন জায়গায় বসে তরুণদের মনে স্বপ্নের বীজ বুনে দিচ্ছেন যেখানে হয়তো আর কেউ এগিয়ে যায়নি। আর সেখান থেকে আমরা দেখেছি যে প্রথম দিন আমরা যাকে সম্মাননা জানিয়েছি তারই মানে ঢাকা বিভাগ থেকে আমাদের রুমি ভাইকে, মুন্সি মোহাম্মদ রুমি, ওনার ছাত্র, ওনার হাতে গড়া আমাদের সবার প্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু উনি এসেছিলেন এবং উনি সেটা বললেন মঞ্চে এসে। এবং এই যে তার মানে এই প্রক্রিয়ার মধ্যে দিয়েই তো বাংলাদেশ তার অভিনেতাদেরকে, তার সংগঠকদেরকে পেয়েছে। এবং আমরা যে মানে দেরিতে হলেও আমাদের ভাবনা থেকেই এই কাজটি শুরু করতে পেরেছি, এটা আমি আসলে মনে করি যে বটতলার একটা অর্জন এবং আমরা খুবই গর্বিত এবং আনন্দিত এটা করতে পেরে। এটা অবশ্যই খুবই ভালো, কারণ আমরা ঢাকায় নাট্যচর্চা করাটাই অনেক বেশি চ্যালেঞ্জিং মনে হয়, কিন্তু প্রান্তে যে আরো অনেক বেশি চ্যালেঞ্জ, সেইটা অনেক সময় আমরা ভুলে যাই। কিন্তু একই সঙ্গে আমরা দেখছি যে নতুন নাট্যকর্মী যারা যুক্ত হচ্ছে তাদের একটা বড় অংশই ঢাকার বাইরে থেকে আসছেন, ফলে সেইটাকে অবশ্যই আমাদের মানে কি বলা যায়, স্বীকৃতি জানানো এবং সেটার সঙ্গে সম্পর্ক তৈরি করা, যেন শুধু ঢাকা আলাদা করে একটা কেন্দ্রে না থাকে, সেটি একটা ভালো উদ্যোগ। একটা জিনিস শেষ জানতে চাইবো, তারপরে যে বেইলি রোডে বা নাটক সরণিতে অনেকদিন পর্যন্ত নাটক বন্ধ ছিল, এখন নতুন করে নাটক সরণিতে নাটক মঞ্চস্থ হওয়ার ফলে কোনো দর্শকদের দিক থেকে কোনো পরিবর্তন হয়েছে কিনা, যেটা আগে আমাদের মানে বিকল্পই খুব কম ছিল? আমি আসলে মানে আমার এটা বলাটা শোভা পায় না, তারপরে যেটুকু অভিজ্ঞতা সেটা হচ্ছে যে গত কয়েক মাসে আমরা 2টো শো করেছিলাম মহিলা সমিতিতে, আমাদের দর্শক ভালো হয়েছিল। তখন আমরা ভাবলাম যে এটা করা যেতেই পারে, যেহেতু উৎসব আয়োজনে সবাই শিল্পকলার উপর নির্ভরশীল, আমরা ডেট পাইনি, সুতরাং আমরা ভেবেছিলাম যে ঠিক আছে আমরা তাহলে যা আছে হাতের সামনে তাতেই আমরা করব। এবং আমাদের এটাকে এক ধরনের চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম যে দেখি না দর্শক তৈরি করা যায় কিনা। আমাদের প্রথম দিনের যে উদ্বোধনী প্রদর্শনী, আমাদের নাটকের উদ্বোধনী প্রদর্শনী, দর্শক ফিরে গেছেন অনেক। সুতরাং মানুষ মাটিতে বসে ওই সিঁড়িতে বসে নাটক দেখেছেন এবং এই পুরো সময়টা জুড়ে দর্শক কিন্তু আসছেন এবং নাটক পাড়ার লোকজন নাটক পাড়ায় ফিরছেন, এটা আমাদের জন্য খুবই সুসংবাদ। এবং এর যে একটু অংশী হতে পেরেছি বটতলা, সেটার জন্য আমি মানে ওইটুকুই আমাদের পাওয়া। যদি এই দর্শকের আগমন যদি নিরবিচ্ছিন্ন থাকে, তাহলে আমার মনে হয় মহিলা সমিতি শুরুতে যে একটু হোঁচট খেয়েছিল দর্শক না থাকার কারণে, আমার মনে হয় সেটা বোধহয় নতুন বছরে আমরা মানে অতিক্রম করে যেতে পারবো। আর বাকিটা অন্যরা যারা দেখছেন তারা ভালো বলতে পারবেন যে দর্শক আছে কিনা। অবশ্যই আমরা অলোক বসু আপনার কাছে চলে যাব, যে প্রথমে একটু অবশ্যই জানতে চাইবো যে বটতলার এই অনুষ্ঠানটা কিভাবে দেখছেন, পুরো আয়োজনটা, এবং একই সঙ্গে
ঢাকার বাইরে এবং ঢাকা নাট্যচর্চার কোনো পার্থক্য আপনারা পান কি? আচ্ছা, সেটি বলি, বটতলার এই যে উৎসব, সেই উৎসবের আমি দুভাবে দেখছি। সেটা হলো উৎসব পূর্ব এক ধরনের দেখা, আমি নিজেও নাটকের মানুষ এবং এই বটতলার বন্ধুরা, বিশেষ করে নিত্রা, হায়দার, এরা আমার খুবই বন্ধুস্থানীয়। সেই কারণে আমি শুরু থেকে, আজকের থেকে বেশ কিছু আগে, আজকে উৎসবটা চলছে, কিন্তু উৎসবের 2-3 মাস আগের থেকে ওরা যখন এই আয়োজনটার প্রস্তুতি নিচ্ছিল, তখনই কিছু কিছু জিনিস জানতে পারছিলাম এবং জানতে পারার ফলে আমি আরো বেশি আগ্রহী হয়ে উঠেছিলাম। কারণ ওদের যে থিমটা নিয়েছে উৎসব করবার ক্ষেত্রে, সেই থিমটা যেমন আকর্ষণীয় এই সময়ের জন্য, যে স্লোগান ধরিত্রী ও মানব হত্যার বিরুদ্ধে মুক্তির উৎসব, এটি আমাদের এই সময়ের জন্য এত অ্যাপ্রোপ্রিয়েট একটি বিষয়, সেই থিমটাকে নিয়েছে। আর দ্বিতীয় আরেকটি বিষয় নিয়েছে যে নতুন নাটকের উৎসব। তারপরে আরও একটি জিনিস যেটি সবচেয়ে বেশি আকর্ষণীয়, ওরা দেশের বাইরের 3টি দলকে নিয়ে এসছে এখানে, এবং সেই হিসেবে এই উৎসব এরকম থাকেই। আমরা উৎসব হলে প্রতি বছরই অসংখ্য উৎসব হয়। শীত মৌসুমে তো এই একই সময় 3-4টি উৎসব এবং চলছে। নানা রকমের উৎসব হ্যাঁ, হচ্ছে পুরো সেই আমরা ক্ষেত্রে দেখি আমরা, নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত চলতেই থাকে। থাকে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি উৎসব, তো উৎসব কি আমার স্বাভাবিক সাধারণ যে জীবনযাপন, তার থেকে এর মধ্যে আরেকটা বাড়তি কিছু খোঁজে। আমরা যদি বলি ঈদ উৎসব, পূজার উৎসব, বড়দিনের উৎসব, কিংবা নবান্ন উৎসব, কিংবা নববর্ষের উৎসব, সেগুলোর সাথে কিন্তু আমাদের সারা বছর থেকে আলাদা একটা মাত্রা যুক্ত থাকে। ওই দিন আমাদের একটা বেশি আগ্রহ থাকে, বেশি সেটির জন্য আমাদের অ্যাটেনশন থাকে। তো বটতলার উৎসবটার ক্ষেত্রে তারা, বটতলা যে আয়োজনটি করেছে, সেটি আমি বলবো যে অভিনব, এবং উৎসবের আমেজটি তারা দিতে পেরেছেন। আমি এই উৎসবের প্রায় প্রতিদিনই যাচ্ছি এবং প্রতিদিনই প্রায় নাটক দেখছি। নাটকগুলো দেখে, যেমন আমি বলবো যে ক্রাচের কর্নেল প্রথম শো হয়েছে এই উৎসবে, সেদিন প্রচুর দর্শক নাটক দেখতে পারেনি। হ্যাঁ, নাটক না দেখতে পেরে ফিরে গেছে। তারপরে আরও যে নাটকগুলো হচ্ছে, মোটামুটি সেই জায়গার থেকে বলতে হবে যে এটি একটি সফল উৎসব। এখনো 2 দিন বাকি আছে, তারপরেও আমরা বলতে পারি এই কয়দিনের মধ্যেই যে অত্যন্ত একটি সফল উৎসব হয়েছে। মানুষের দৃষ্টি কাটতে সক্ষম হয়েছে মহিলা সমিতি, যে এক ধরনের জড়ত্বতে ভুগছিল। কারণ এই মহিলা সমিতির সংস্কারের পরে গত 27শে ফেব্রুয়ারি একটি জাতীয় উৎসবের শুরু হয়েছিল এখানে, কিন্তু সেটি প্রথম 2-1 দিন ছিল, তারপরে পুরো মাসব্যাপী উৎসব প্রায়। কিন্তু সেই আবেদনটা আর ছিল না, উৎসবের আবেদনটা হারিয়ে ফেলেছিল, মাঝখানে নাটকের শো হয়নি, এরকম গেছে দিনের পর দিন। বটতলার উৎসবে এসে সেখানে আবার একটা প্রাণ চাঞ্চল্য তৈরি হয়েছে, এটি আমি বলবো। আর যেটি আপনি বলেছেন যে থিয়েটার চর্চার ক্ষেত্রে ঢাকা এবং ঢাকার বাইরের একটি চিত্র আমরা যদি দেখতে চাই, দেখতে পাবো এরকম, আমি এখানেই বলি, আমরা দেখতে পাচ্ছি আমাদের দুলু ভাই, যিনি যশোরে বিবর্তনের সঙ্গে যুক্ত, এবং তার নেতৃত্বেই এই দলটি কাজ করছে, এবং তাদের মাতব্রিং সাম্প্রতিক প্রযোজনা, আমি একেবারে হয়তো 5-7টি শো হয়েছে এরকম হবে। অসাধারণ একটি নাটক তারা করেছেন, এবং আমি এটা বলতে পারি যে আমাদের ঢাকায় আমরা যারা নাটক করছেন, যেসব দলগুলো করছে, খুব কম দলেরই এই শক্তি, এই ক্ষমতা, এই সৃজনশীলতা আছে এরকম একটি প্রযোজনা করবার জন্য। এটি শুধু দুলু ভাইকে বলছি, তিনি ওখানে কাজ করেছেন, এত বড় একটি টিম নিয়ে কাজ করেছেন। ঢাকার বাইরে এরকম আরও বেশ কিছু দল আছে, এবং তাদের যে মজাটা আমি পাই তাদের নাটকের থেকে, যেটা হলো আমাদের ঢাকার যারা থিয়েটারের সঙ্গে যুক্ত, আমি বলছি না, সবার কথা বলছি না, যাদের মধ্যে প্রচুর মানুষ আছেন মানে একান্তভাবেই থিয়েটারটা করেন, কিন্তু এর বাইরে একটা বড় সংখ্যার নাট্যকর্মী আছেন যারা থিয়েটারটাকে আসলে এটিকে একটি মানে সহযোগী বিষয় হিসাবে নিয়েছেন তার অন্যান্য কাজগুলো করবার সুবিধার জন্য। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই ব্যাপারটি কিন্তু ঢাকার বাইরে যারা করছেন, তারা নির্মোহভাবে থিয়েটারকে ভালোবেসে অন্য কিছুর প্রত্যাশা প্রাপ্তির
ফলাফল যোগ বিয়োগ না করেই তারা থিয়েটারটা করে যাচ্ছেন। অলকদা, আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে দুলু ভাই আপনার কাছে এই ঢাকার বাইরে অর্গানাইজ করার ক্ষেত্রে যে কোনো নাটক বা উৎসব যেরকমই হোক, সেইটা আপনারা কিভাবে কতটুকু করতে পারেন, চ্যালেঞ্জ কীরকম, সেইটা একটু জানতে চাইব। আজকে বাংলাদেশের নিচ্ছে একটা বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। দুলু ভাই, একটু জানতে চাই যে ঢাকার বাইরে নাটক চর্চার ক্ষেত্রে কীরকম পরিস্থিতি? আমরা ঢাকায় যেরকম মনে করেন রিহার্সেলের অনেক সংকট থাকে, রুম বা জায়গার, যশোরে বা ঢাকার বাইরের পরিস্থিতিটা কেমন? মানে সংকট যেটা ঢাকার থেকে ঢাকার বাইরের সংকটটাই হচ্ছে প্রকট এবং বহুমুখী। যেমন হচ্ছে যে ঢাকায় এক ধরনের সংকট, ব্যস্ত নগরী, সবার ব্যস্ততা, যানজট ইত্যাদি ইত্যাদি নানান রকমের সংকট আছে। পাশাপাশি মানে অনেক সম্ভাবনাও আছে। জেলা শহরে, ঢাকার বাইরে ছোট ছোট শহরে যেটা যে মানুষ অত ব্যস্ত না, যারা সংস্কৃতি চর্চা করতে চায় তারা তাদের মতো করে একটা সময় বের করে নেয়। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যেমন যে কোনো কাজ করতে গেলে তো অর্থ একটা প্রধান ব্যাপার। তা যেটা হচ্ছে যে জেলা শহরে কোনো উৎসব বলেন আর নিয়মিত কোনো চর্চার ক্ষেত্রে মানে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য কাউকে পাওয়া যায় না। হ্যাঁ, পৃষ্ঠপোষকতা পাওয়া যায়, একেবারেই পাওয়া যায় না। যেগুলো যা হয় সেটা বলা যায় যে আমরা করি, আরো অনেকে করে। মানে যদি আমি এভাবেই বলি যে আমরা এক প্রকার মাস্তানি করেই হচ্ছে এগুলো করি, যে করব, হ্যাঁ তাই করি। মানে কোনো রকমের কোনো সহযোগিতা থাকে না, সব প্রতিকূলতা পার করেই করতে হয়। এবং এক একটা উৎসব বা যে কোনো একটা নতুন নাটক নামার পরে ব্যাপক একটা দেনা যেটা ঘাড়ে এসে চাপে। আমি অভিজ্ঞতার জায়গা থেকে বলি যে আমি 2 বছর 1 বছর পর পর জাতীয় বা আন্তর্জাতিক আমি যতটা অ্যাবেল করতে পারি সেই ধরনের উৎসব করি, 10 দিনের 8 দিনের, গত বছরও করেছি। হ্যাঁ, আমি এবছরও এই 17 সালের শুরুর দিকে এটা করতে চাচ্ছি। আমি যখনই বিভিন্ন বাণিজ্যিক সংস্থায়, যখন আমি যে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালদের কাছে যাচ্ছি মানে এই আর্থিক সহযোগিতার জন্যে, আমাকে অলরেডি 2-3 জন বলে দিয়েছে যে ঢাকাতে করেন, কোনো সমস্যা নেই। মানে ঢাকার বাইরের দিকে আসলে এই ফোকাসটা নাই। পাশাপাশি স্থানীয় কোনো ইন্ডাস্ট্রি বা স্থানীয়ভাবে যেটা হয় কি যে আসলে আমরা যাই বলি না কেন যে মানে আমাদের থিয়েটারের মানে ব্যাপারে বা থিয়েটারের ক্ষেত্রে মানে আর্থিক সহযোগিতা করার জন্য ওভারঅল কোনো মানসিকতা নাই, যেটা আজকে ক্রিকেটে বলেন বা অন্যান্য কনসার্ট করতে বলে। হ্যাঁ, আমি অনেকের সাথে যখন কথা বলি, যোগাযোগ করি, স্থানীয় বা আমাদের যেমন যশোরের কথাই বলি, যশোরে তো অনেক শিল্পপতি আছে যারা বাংলাদেশের সেরা 10-20 জনের মধ্যে পড়ে, এমন তো 2-4 জন আছে। তা আজকে 27 বছরে তারা কবে আমাদের পাশে দাঁড়িয়েছে? আমরা তো বহুবার তাদেরকে নক করেছি আমাদের বিভিন্ন প্রোগ্রামে। সেটা নাই। আমরা যেটা হয় কি ব্যক্তিগত সম্পর্ক জায়গা থেকে যেটা করা যায়। আর আবাসনের যে ব্যাপার, রিহার্সেল করা বা এগুলো এক এক জায়গার চিত্র এক এক রকম। আমাদের যশোরে যেটা হচ্ছে যে অধিকাংশ সংগঠনের, নাটকের সংগঠন হোক বা গানের সংগঠন, আবৃত্তির সংগঠন, নাচের সংগঠন, সবারই নিজেদের মতো করে তাদের রিহার্সেল করার জায়গা বা ছোটখাটো এদিক থেকে অন্তত চিত্রটা একেবারে একটু বা, কিন্তু অন্য জেলাতে কিন্তু আবার, যেমন আমি যদি আমার বিভাগের আমি অন্যান্য জেলার কথা বলি, খুলনা বিভাগীয় শহর, বড় শহর, সেখানেও কিন্তু খুবই সংকট। মানে এই যে মহড়া কক্ষ থেকে শুরু করে অন্যান্য ব্যাপারে। আর আমাদের আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে ঢাকাতে শিল্পকলাতে প্রোগ্রাম করলে স্বাভাবিকভাবে যারা আয়োজন করেন উৎসবের ক্ষেত্রে হোক বা নিয়মিত শোর ক্ষেত্রে হোক, তারা তাদের যে প্রযোজনাটা বা উৎসবটা এটা নিয়ে ব্যস্ত থাকে। আমাদের কিন্তু দর্শক সাথে করে নিয়ে যাওয়া লাগে হলে। আমরা উৎসব করি আর নিয়মিত শো করি আমাদের কোনো দল, যে কোনো দলই, সেক্ষেত্রে অবশ্যই তাকে অন্তত 500 দর্শকের মধ্যে 300 দর্শকের সুব্যবস্থা করে হচ্ছে হলে যাওয়া লাগে। মানে এটা আরও একটা বাড়তি একটা কাজ যেটা আমাদের করতে হয়। আর সবথেকে বড় সমস্যা যেটা হচ্ছে ঢাকার বাইরে আমার জানা মতে একমাত্র চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট বাদে ওইভাবে মানসম্মত আর কোনো হল নাই। আমাদের ঢাকার বাইরে মানে সাউন্ডে খুব খারাপ অবস্থা, অ্যাকুস্টিক এত খারাপ মানে যে চিৎকার করে কথা বললেও শোনা যায় না, আসতে বললেও শোনা যায় না। মানে কিভাবে শোনা যাবে তার কোনো ফর্মুলা জানা নাই, দর্শক কিভাবে শুনতে পারবে। পাশাপাশি তো আলোর
তো বাইরে থেকে নিয়ে আসতে হয়, এবং নাটকের উপযোগী যে সমস্ত আলো সেগুলো পাওয়া যায় না, পাওয়া গেলেও সেগুলো অনেক ব্যয়বহুল। এই সব কিছু মিলিয়ে আবার যেটা হচ্ছে যে আমাদের তো এখন তো শীত হয়ে গেছে খুব অল্প, মাত্র 3 মাসে একটু ঠান্ডা ভাব। আমরা এই যে আমরা ডিসেম্বরে বসে আমরা কথা বলছি, শীতের তেমন কোনো আগমন নেই, কিন্তু এই ক্ষেত্রে অবশ্য আমাদের কিছু করণীয় না না করণীয় নাই, কিন্তু যে এটাই বাকি বাস্তব চিত্র। জিনিসগুলি অবশ্যই আমার মনে হয় যে এগুলি মানে ঢাকার বাইরে নাট্যচর্চা বাড়ানো হলগুলোতে প্রয়োজন। এসি নাই। করণীয় নেই বলছি, কিন্তু পরিবেশ তো শেষ পর্যন্ত আসছে, আমরা নিজেরাই। দর্শক বা যারা নাটকের বা সংস্কৃতির সাথে কাজ করছে সেই কর্মীদের এই তাড়নাটা আছে, কিন্তু করতে গেলে যত রকমের প্রতিবন্ধকতা আসলে সেটা ভেদ করে সবাই পেরে উঠছে না, মানে এই হচ্ছে ব্যাপার। সামিনা লুৎফা, আপনার কাছে আসতে চাই যে ঢাকার চিত্রটা নিশ্চয়ই একেবারেই ভিন্ন, অন্তত তারপরেও খুব যে সহজ তা নিশ্চয়ই না। বিশেষ করে এই ধরনের মানে একটা মেলা করার জন্য অনেক সাপোর্ট প্রয়োজন হয়, সেইগুলি আমাদের যেটা দুলু ভাই বলছিল যে কনসার্ট করার জন্য অনেক সহজ, পাল্টা প্রস্তাব চলে আসে। হ্যাঁ, না আমরা যেমন সবচাইতে বেশি যে সংকটটাতে ভুগি মানে ঢাকার মঞ্চ নাটকের দলগুলো, সেটা হচ্ছে হল। আমাদের তো যথেষ্ট মঞ্চ নেই যেখানে আমরা করতে পারি। এখানে এত দল আছে, সবাই চান যে শিল্পকলায় ডেট পেতে, কারণ শিল্পকলা সাবসিডাইজড, ওখানে অনেক কম খরচে আমরা শো করতে পারি। মহিলা সমিতিতে যে আমরা শো করছি প্রতিদিন, আমি যা ভাড়া গুনছি সেটা শিল্পকলা জাতীয় নাট্যশালার দ্বিগুণের বেশি। তাহলে তার মানে হচ্ছে জাতীয় নাট্যশালা আমি 700 দর্শককে দেখাতে পারি, এখানে আমি মাত্র 250 দর্শককে দেখাতে পারি, অথচ আমি দ্বিগুণের বেশি ভাড়া দিচ্ছি। এখন শিল্পকলায় যেটা হয় যে গ্রুপ থিয়েটার ফেডারেশন ভুক্ত দলগুলো যে সুযোগটা পায়, ফেডারেশনের বাইরের দলগুলো নিশ্চয়ই সেই রকম ভাবে সুযোগ পায় না। বটতলা ফেডারেশনের বাইরের দল, ফেডারেশনে ঢুকবার কোনো পরিকল্পনাও নেই। সুতরাং সেই অর্থে এটা আমাদের জন্য সব সময়কার একটা টানাপোড়েনের ব্যাপার যে আমরা কিভাবে ডেট পেতে পারি শিল্পকলায়, কত 6 মাসে পাইনি। তাহলে আমরা যেটা করবার চেষ্টা করি সেটা আমরা অন্যান্য জায়গায় খুঁজবার চেষ্টা করি। যেরকম মহিলা সমিতি খোলার সাথে সাথে আমি এখানে চলে আসলাম, বা এখানে আমাদের নাটমণ্ডলও বন্ধ, নাটমণ্ডলও আজকে প্রায় 4-5 মাস হয়ে গেছে নাটমণ্ডল বন্ধ, ওটারও রেনোভেশন চলছে, ওটা খুললে পরে ওখানে যাই। এছাড়া আমরা যেটা চেষ্টা করেছি যে ধানমন্ডির দিকে মঞ্চ খুঁজে বের করার, আমরা দুবার দুটো ছোট ছোট উৎসব করেছিলাম। একটা করেছিলাম অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে, আর একটা করেছিলাম ইএমকে সেন্টারে 27 নম্বর রাস্তার উপরে, যাতে করে ওই দিককার দর্শকদেরকে আমরা নিতে পারি। এবং মঞ্চ নাটকের জন্য এটা বলা যায় যে ঢাকা অনেক ছড়িয়ে গেছে, কিন্তু মঞ্চ নাটকের জায়গাটা ছড়ায়নি পর্যন্ত, মানে একেবারেই শিল্পকলা এবং বেইলি রোড। এবং ধরেন এই কারণে যেটা আমরা দেখছি যে উত্তরা থেকে একজন দর্শক কেন শিল্পকলায় কিভাবে সম্ভব এখানে এসে নাটক দেখা, কিংবা মিরপুর থেকেই বা কিভাবে আসবেন, এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের খুবই ইচ্ছা যে আমরা একসময় এই আমাদের 2 সিটি কর্পোরেশনের মেয়রদের সাথে আমরা দেখা করব এবং তাদেরকে আমরা কিছু পরিকল্পনা হাজির করব। আমাদের নিজেদের কিছু জায়গা আমরা দেখেছি যে এখানে ইচ্ছা করলে মেয়ররা জায়গা দিতে পারেন আমাদেরকে, এবং এটা কিন্তু সরকারিভাবেই করতে পারেন। আমরা অন্যান্য দল যেরকম ভাবে শিল্পকলা ব্যবহার করি, যেরকম ভাবে মহিলা সমিতি ব্যবহার করি, সেরকম আমরা জায়গা বের করে দিতে চাই, যে যাতে করে আরো বিভিন্ন জায়গায় নাটকটা ছড়িয়ে যায়। কারণ আপনি তো আশুলিয়ার দিকে বা কেরানীগঞ্জের দিকে এইসব জায়গায় তো কিছু নেই। আমাদের কিন্তু অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার ছিল, সেটা ঠিক মতো পরিকল্পনা করা হয় নাই। ধরেন একটা সময় সিটি কর্পোরেশনের যে কমিউনিটি সেন্টার, সেটা বিয়ে বাড়ির জন্য ব্যবহার করার কথা না, এখানে অবশ্যই নাটক হতে পারার কথা ছিল, কিন্তু সেইভাবে জিনিসগুলি পরিকল্পনাও করা হয়নি, বাস্তবায়নও করা হয়নি। এবং এই ব্যাপারগুলোতে কিন্তু ফেডারেশন চাপ দিতে পারে, তারা একটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে পারে। যে সরকার কিন্তু খুবই আগ্রহী আমার কাছে মনে হয়, আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এখন প্রচুর মানে সহযোগিতা দিচ্ছেন বিভিন্ন নাটকের দলকে। আমাদের উৎসবেও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আমাদের সহযোগিতা করেছে, আরো অন্যান্য যারা করেছেন তাদের সাথে। সুতরাং এটা যে পাওয়া যাবে না তা নয়, কিন্তু আমরা কি সেই জায়গায় সেগুলো ভাবার চেষ্টা করছি কিনা। আমি একবার দেখলাম যে পুরনো ঢাকায় জহির রায়হান মিলনায়তন করা হলো, কিন্তু সেটাকে কিন্তু চালু রাখা গেল না। সেটাকে খুব বেশি সংকট আছে, মানে সেটি নাটক করবার উপযোগীও নয়। হ্যাঁ, মানে যখন বানানো হচ্ছে, এত টাকা খরচ করে বানানো হচ্ছে, কিন্তু সেটা নাটকই করতে পারছি না শেষ পর্যন্ত, তাহলে আর কি লাভ হলো সেই একটা হল বানিয়ে। এইসব বিষয়গুলো দেখবার জন্য আমার মনে হয় অনেক বেশি মানে গুরুত্ব দেওয়া দরকার আছে। আর হচ্ছে মহড়ার জায়গা নেই, এটা সবচেয়ে বড় সংকট। কারণ আমরা তো মহড়া করতে গেলে আমাদের অনেক আওয়াজ করতে হয়, আমাদের জোরে ঢিল পড়ার পরিস্থিতিও তৈরি হয়ে যায় অনেক ক্ষেত্রে, সেটা হয়। এই জিনিসগুলি অবশ্যই আমাদের মানে
দেখা দরকার, কারণ ঢাকা শহর যেভাবে বড় হচ্ছে সেটার সঙ্গে অবশ্যই যদি আমরা এই ব্রিদিং স্পেসগুলি দিতে না পারি মানুষকে, তাহলে শেষ পর্যন্ত জঙ্গিবাদে যাচ্ছে, এই যে ফলে অনেক ধরনের সমস্যা আমরা নিজেরাই মানে আহ্বান করে আনছি। অলোক বসু, একটা বিরতির পর আপনার কাছে ফিরে আসব যে এই যে বিশেষ করে ঢাকায় চর্চা করা যেমন কঠিন, নতুনদেরকে এটার সঙ্গে সম্পৃক্ত করা, অর্থাৎ সেই সেই অর্থে তাদের কাছে এটা আকর্ষণীয় করে উপস্থাপন করা, বা কি কারণে এখনো যারা আসছেন তাদের আসলে মূল অনুপ্রেরণাটা কি, এই জিনিসগুলি একটু আপনার কাছ থেকে জানতে চাইব বিরতির পর। আজকের বাংলাদেশের নিচ্ছে আরেকটা বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। অলোকদা, আপনার কাছ থেকে একটু জানতে চাই চর্চার দিক থেকে কি পরিস্থিতিতে আছে এবং নতুনদের আসার ক্ষেত্রে উৎসাহ উদ্দীপনা কি কাজ করে। আচ্ছা, সেটা হলো দুটো বিষয় আছে। আপনি যে জায়গাটিতে বলবার চেষ্টা করেছেন যে ঢাকার যে নাট্য চর্চার বিষয়টা, সেটা প্রথম যে দিকটি, সেটি দুলুভাই যেরকম বললেন যে ঢাকার বাইরের চর্চার যে চেহারা, ঢাকার কম বেশি, ঢাকায় হয়তো কিছু সুযোগ সৃষ্টি হয়েছে, মহড়া কক্ষ কিংবা হল একেবারেই প্রয়োজনের তুলনায় নগণ্য। যেমন একটি মহড়া কক্ষও পাওয়া যায় না, দিনের পর দিন অপেক্ষা করে একদিন হয়তো পাওয়া যায়। আপনার তো কাজটি করতে হবে প্রতিদিনের। থিয়েটারটা তো এখন আর এরকম না যে শীতের সময় একদিন একটু একটা উৎসবকে ঘিরে একদিন করব, তা না। এটা একেবারে প্রাত্যহিক কাজের একটি অংশ। তো সেই হিসেবে আপনি যদি মহড়ার জায়গা না পান, যেটা নিত্রা কিছুক্ষণ আগে আমাদের বিরতির মধ্যে বলছিলেন, যে সেটা হলো যে জায়গা নেই কোথাও। মহড়া করতে গেলে পরে আশপাশ থেকে কমপ্লেইন আসে যে করা যাবে না, বা অন্যরকম আপনিও বলছিলেন যে ঢিল ছুড়বার মতো ব্যবস্থা হয়ে যায়। তো এই দিক থেকে সংকট আছে, আপনি মহড়া করবার জন্য জায়গা নেই। তারপরে মহড়া করার পর আপনি একটি নাটক তৈরি করলেন, নাটকটি তৈরি করার পর শোয়ের জায়গা, যে সংকটটার কথা নিত্রা একটু আগে উল্লেখ করলেন, এই সংকটটি তিনি ফেডারেশনের বাইরে বলে যে তাদেরই হচ্ছে তা না। যারা ফেডারেশনের ভিতরের সদস্য, আমার দলের 4টি নাটক একসঙ্গে তৈরি ছিল, কিন্তু একটি নাটক করতে হলে আমাকে প্রতি মাসে হয়তো ডেট পাচ্ছি না, আমাকে অপেক্ষা করতে হলো 6 মাস 8 মাস পরে। ওই নাটকের অবস্থা তো খারাপ হয়ে যায়, কারণ শো না থাকলে মহড়াটা থাকে না, সামনে শো থাকবে যেটা, সেটার মহড়াটাই হয়। তো এই সংকটগুলো কিন্তু সব জায়গায় আছে। আর একটি বিষয় হলো যে চর্চার ক্ষেত্রে যে নিয়মিত শো করার বিকল্প কিছু নেই। তো সেই ক্ষেত্রে আমাদের হল মাত্র বলতে গেলে দুটি। আমার ঢাকা শহর, আজকে যে সময় থিয়েটারটা শুরু হয়েছিল সেই সময় 7.5 কোটি বাংলাদেশের মানুষ, ঢাকা শহরে 50-60 লক্ষ মানুষ ছিল। এখন ঢাকা শহরে 1.5 কোটির উপরে মানুষ। যোগাযোগ ব্যবস্থা, আপনি কোথাও যাবেন, ঢাকার সবচেয়ে ন্যূনতম পথ 3 মাইল 3 কিলোমিটার রাস্তা যেতে লাগে 1-1.5 ঘন্টা। তো এই সব জিনিস উতরে গিয়ে মহড়া করা, মহড়ার জায়গা পাওয়া, শো করা, শো দেখা, কিংবা নিয়মিতভাবে থিয়েটারের সঙ্গে যুক্ত থাকাটাই তো আসলে কঠিন হয়ে পড়েছে। তো চর্চার দিক থেকে এই জিনিসটা, তবে যে জিনিসটি আপনি পরের অংশে বলেছেন যে নতুনদের সম্পৃক্ত হওয়া, নতুনদের কিন্তু একটা আগ্রহ আছে, আমরা দেখতে পাই। এবং ঢাকার থিয়েটারে যদি দেখেন, যেটি দুলুভাইয়ের দলে হোক, নিত্রার দলে হোক, আমার দলে হোক, এর বেশিরভাগ কিন্তু কর্মী হলো একেবারেই হয় বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা করছে, অথবা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এসছে। এরাই কিন্তু সিংহভাগ। নতুনরা আসছে, সম্পৃক্ত হচ্ছে, কিন্তু সেটাও আমরা মনে করি যে সেটা আসলে যথেষ্ট নয়। সেই যথেষ্ট না হবার পেছনেও কিছু কারণ আছে। থিয়েটার যে হয়, মঞ্চে যে নাটক হয়, এটাও অনেক তরুণ জানে না। সেটা হলো যে এক ধরনের আমাদের প্রচার প্রপাগান্ডা কিংবা মিডিয়াতে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, কিছু কিছু দায়িত্বশীল, আমি বলবো আপনার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সহ এরকম কিছু কিছু টেলিভিশনে হয়তো কিছু নিউজ পাওয়া যায়, কিছু পাওয়া যায় যে কোথায় কি হচ্ছে সেই বিষয়টি, কিন্তু বাকিগুলোতে কিন্তু পাওয়া যায় না, পত্রিকাগুলোতে পাওয়া যায় না যে আসলে নাটক হচ্ছে কোথায়, কি হচ্ছে। এটি বেশিরভাগ মানুষ জানতে পারছে না। এবং তরুণ যারা যে সম্পৃক্ত হবে, যোগাযোগটাই তো তৈরি হচ্ছে কম। তো সেই কারণে তরুণদের সম্পৃক্ত হওয়ার বিষয়টা আছে, যে হতে পারছে না। আর হওয়ার পরে আরেকটি সমস্যা তৈরি হয়, এটি অভিজ্ঞতাটা সবারই আছে। ও যখন একটি কাজে ঢুকে যায়, সেই কাজের ধরনটি এমন হয়, সে হয়তো
থিয়েটারটা করবে ঢাকায়, তার কাজটি পড়েছে গিয়ে ঢাকার কোনো একটি বাইরের শহরে কিংবা গ্রামে, কিংবা ঢাকায় তিনি এমন একটি কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, আসলে পেটটা তো বড়, মানে পেটে না হলে তো পিঠে সইবে না। হ্যাঁ, এবং তো এমন থিয়েটারকে কাজে তো পড়েছেন একই যে সঙ্গে তিনি সময়টাকে জীবিকা হিসেবে মেলাতে নেওয়ার কোনো পারেন না। সুযোগ তার নেই। মানে খুব আগ্রহ, খুব ইয়ে থাকা সত্ত্বেও মানে পারছেন না থিয়েটারটা করতে। তো এই রকম কিছু সংখ্যক কিন্তু ঝরে যাচ্ছেন থিয়েটার থেকে। তারপরেও আমি বলবো যে নতুনরাই আসলে থিয়েটারের প্রাণ, অবশ্যই নতুনরাই সবসময় এর নতুনরাই সঙ্গে- বাঁচিয়ে রাখে। দুলু ভাই, আপনার কাছে আসবো একটু, আপনাদের যে নতুন নাটক মাতৃং, এই বোধহয় তৃতীয় দিনে এটা প্রদর্শনী হয়েছিল, এটা সম্পর্কে জানতে চাই যে এটা কি নিয়ে করছেন খুব সংক্ষেপে। মাতব্রিং নাটকের কাহিনীটা আমাদের গারো সম্প্রদায়কে নিয়ে, যে তাদের যে বেঁচে থাকার যে লড়াই, হ্যাঁ, তাদের ভূমি থেকে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, যেটা আমাদের একেবারে কমন একটা ব্যাপার। আমরা এই নাটকটা যখন মানে করব বলে ঠিক করি, তখন নাট্যকার নির্দেশকের সাথে আমরা মানে দল বিবর্তন, আমরা সবাই মিলে বসেই ঠিক করি যে আমরা এইটাকে সারা বিশ্বের যে মানে আজকে ভূমি থেকে ভূমির সন্তানরা বিতাড়িত হচ্ছে, সে আফ্রিকা, ল্যাটিন আমেরিকায়, এশিয়া, আমাদের দেশ উপমহাদেশে, এই যে মানুষের যে সংকট, যেটা এই সংকটটাকে আমরা ইউনিভার্সাল মানে করতে চাইছি। আর আজকে যেটা বাংলাদেশে তো অবশ্যই, পাশাপাশি বিশ্বে এই যে উন্নয়নের নামে যে পরিবেশ যে বিপর্যয়, পরিবেশের যে বিপর্যয় হচ্ছে, তার জন্য মানুষের যে অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, যারা এই ভূমিতে শত শত বছর ধরে, হাজার হাজার বছর ধরে তারা বসবাস করেছে, তাদেরকে উন্নয়নের নামে অমানবিকভাবে উচ্ছেদ করা হচ্ছে। এবং সর্বশেষে যেটা হচ্ছে যে আজকে বিশ্বব্যাপী যে প্রকৃতি যে বিলুপ্ত হচ্ছে, এর বিরুদ্ধে আমরা যেহেতু আমরা এর আগে নিত্রাপা বলছে যে নাটকের মধ্য দিয়ে আপনারা আমাদের নাটকের মাধ্যমে আমরা আমাদের যে বক্তব্যটা, যে আমরা তো এই মঞ্চটা তো আমাদের যুদ্ধক্ষেত্র, আমরা স্লোগান দিতাম যে আমরা মঞ্চে সৈনিক, মঞ্চে আমাদের যুদ্ধক্ষেত্র, তাহলে আমাদের বক্তব্যগুলো তো আমরা মঞ্চে দিব। জি দিলু ভাই, আমরা একটা বিরতিতে যাব। আপা, আমরা যখন ফিরে আসবো একটু ক্র্যাচের কর্নেল সম্পর্কেই জানতে চাইবো, যে এই নাটকটি কেন আপনারা বেছে নিলেন এবং সেখানে উপন্যাস থেকে আপনাদের বয়ানে কোনো পার্থক্য আছে কিনা, কোনো শিফট আছে কিনা। একটা বিরতির পর আসছে আজকের বাংলাদেশের নিচে আরেকটা বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আপা, আপনার কাছে একটু জানতে চাইবো ক্র্যাচের কর্নেল এবং মানে উপন্যাস থেকে আপনারা নিশ্চয়ই একটা নতুন ভাষায় নতুন কথা বলতে চাচ্ছেন, সেটা কিরকম? প্রথমে উপন্যাসটাই খুব প্রিয় উপন্যাস ছিল, পড়েছিলাম আমরা সবাই মিলে, আমাদের একটা পাঠচক্র আছে সেখানে লুৎফা তাহেরও এসেছিলেন, আমরা বেশ আপ্লুত এবং আবেগায়িত হয়ে গিয়েছিলাম। উপন্যাসটার শেষটা খুবই আবেগের। তার ফলে আমরা সঠিক প্রথম দিকে এরকম ভাবনা ছিল না যেটা করব, অন্য একটা নাটক করবার সুবিধার্থে আমরা এই উপন্যাসটা পড়েছিলাম। পরবর্তীতে এই বছরই প্রথম দিকে, এই বছরের শুরুর দিকে আমরা যখন নতুন নাটক খুঁজছিলাম, তখন একসময় কথাটা আসলো আর কি। এবং মানে আমার পিএইচডি গবেষণার সময় আমরা যেহেতু ইউকেতে ছিলাম, সেই সুযোগে শাহাদুজ্জামান ভাইয়ের সাথে একটা পরিচয় ছিল। সেই পরিচয়টাকে কাজে লাগিয়ে আমরা জিজ্ঞেস করলাম ওনাকে যে উনি কি আসলে আমাদেরকে দেবেন কিনা। উনি সেই সময় তার পরপরই ঢাকায় আসলেন এবং কথা হয়ে গেল। আমরা দুজন দায়িত্ব নিলাম যে আমি এবং সৌম্য সরকার আমরা এই কাজটি করব। পরবর্তীতে যেটা হলো যে আমরা আসলে নিজেদের কথাটা কোথায়, মানে এমন কিছু জায়গা ছিল যে জায়গাতে হয়তো আমাদেরও কিছু দ্বিমত ছিল, বা উপন্যাসটি বের হওয়ার পরে আরো অনেক আলোচনার সূত্রপাত হয়েছে, উপন্যাসটার কারণেও হয়েছে, সেগুলোরও জবাব কিছু উনি আবার বিভিন্ন জায়গায় লিখেছেন, বিভিন্ন বইয়ের অংশে সেটা ছিল, সেগুলোকেও আবার নিয়ে আসার চেষ্টা। এবং আসলে আমরা কিভাবে কর্নেলকে দেখছি সেটা নিয়েও আমাদের একটা ভাষ্য আছে। তো সেইটা আমি পুরোটা খোলাসা করে বলছি না, সেটা মানে দর্শকরা আসবেন, নাটকটা দেখেই সেই জায়গাটা বুঝতে পারবেন আশা করি। তবে এখানে একটা নাটকের ভেতরে একটা নাটক আছে, সেই নাটকটার মাধ্যমেই আমরা ক্র্যাচের কর্নেলের মানে উপন্যাসের সাথে আমরা বটতলা একটা দল হিসেবে, এবং আমরা প্রত্যেকে যারা অভিনয় করি, অভিনয় শিল্পীরা এই গল্পটার সাথে, এই চরিত্রগুলোর সাথে একভাবে
যুক্ত হয় এবং বিযুক্ত হওয়ার চেষ্টা করে এবং তাকে দূর থেকে দেখবার চেষ্টা করে, তাকে ভেঙে অন্য জায়গায় নিয়ে যেতে চায়, এরকম হলো না কেন বা ওরকম কেন হলো, এগুলো নিয়ে তারা কথাবার্তা বলে, নিজেদের মধ্যে ডিবেট করে। এবং এটা একটা দলের রিহার্সাল। মানে অবশ্যই এটা 70-এর দশকে আটকে নেই, এটুকু না, না, আমরা আজকের নিশ্চয়ই একদম, বলতে পারি। একদম কন্টেম্পোরারি একদল মানুষ, 13 জন পারফর্মার, তারা এই নাটকটা নিয়ে মানে তারা কথা বলে, নাটকটা নিয়ে তারা বুঝতে চেষ্টা করে, করতে চেষ্টা করে, এক সময় তার নাটকটা করে আর কি। এই বুঝতে বুঝতেই নাটকটা হয়ে যায়। এবং আপনি জিজ্ঞেস করেছিলেন যে কেন এই নাটক, আমাদের এই নাটকটা শুরুতেই দলটা একটা সংকটে পড়ে। ওদের যেই ছেলেটির কর্নেল তাহেরের চরিত্রে অভিনয় করার কথা, সে হঠাৎ করে বলে যে সে আর পারবে না। এটাও আমাদের খুব কমন সংকট, এটা আমরা অনেক দলই আমরা এগুলোতে ভুগি। এবং সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছিল যে আসলে বাংলাদেশেও আমরা আসলে বাংলাদেশের জনগণ নায়কই খুঁজছি, তো আমাদের এই দলের লোকজনও নায়কই খুঁজছে এবং এই খুঁজতে খুঁজতেই তারা খুঁজতে থাকে যে কর্নেল তাহেরকে আসলে নায়ক না খলনায়ক, সেটা তারা বুঝবার চেষ্টা করে। তবে একটা জায়গায় গিয়ে তারা মনে করে যে সাহসটা উনি দেখিয়েছেন এবং সেই সাহসের জায়গাটা ওনার কাছ থেকে আমরা বোধহয় নিতে চাই, যে কিছু কিছু সময় খুব মেরুদণ্ড শক্ত করে দাঁড়ানো সাহসী মানুষের দরকার হয়। বাংলাদেশের এখন সাহসী মানুষের দরকার, সাহসী নাটকের দরকার, সেলফ সেন্সরশিপে থেকে না। পুরানো কালের গল্প আমরা বলছি তো, কিন্তু আজকের গল্পটা, আমাদের সময়ের গল্পটা আমাদের মতো করে বলার দায়িত্বটা রয়েছে। এবং সেই দায়িত্বের জায়গা থেকেও এই পলিটিক্স নিয়ে, রাজনীতি নিয়ে অনেক কথা বলা হয় না, অনুক্ত থেকে যায়। সেই বলা না হওয়ার জায়গাগুলো কেন বলা হচ্ছে না, কথা বলা দরকার, এই কথাটা উঠিয়ে আনার জন্যই নাটকটা জরুরি বলে আমার কাছে মনে হয়। অলোকদা, আপনার কাছ থেকে খুব অল্প সময়ে জানতে চাইবো যে নাটকের ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন এবং সরকারের দৃষ্টিভঙ্গির কি ধরনের পরিবর্তন আপনারা প্রত্যাশা করেন? আচ্ছা, সেটা হলো নাটকের ক্ষেত্রে পরিবর্তন তো এসছেই, যেটা আমরা খুব লক্ষ্য করি। আমাদের নাটকের ডিজাইন মানে সেটি একেবারেই আন্তর্জাতিক মানের নাটকের ডিজাইনের সমতুল্য হচ্ছে। ডিরেক্টরিয়াল কাজগুলো হয়তো আমাদের কিছু কিছু সংকট আছে, সেটা হলো অন্য জায়গায়। আমি হয়তো যেরকম পারফর্মার আমার দরকার হয় তাকে শেষ পর্যন্ত সেই সময়টা তার কাছ থেকে পাই না বলে তাকে ওই ডেডিকেশনটা থাকে না। কিন্তু সরকারের প্রসঙ্গে যেতে হবে, আমার কাছে সময় নেই। আমি আসছি সরকারের প্রসঙ্গে যদি বলতে হয়, শিল্প সংস্কৃতির ক্ষেত্রে এই সময়টা কিন্তু আমরা অনেক দিক থেকে সরকারের, মিত্রা একটু আগে বলেছেন যে সংস্কৃতি মন্ত্রী যিনি, তিনি একেবারেই নাটকের মানুষ এবং এই ক্ষেত্রে তিনি তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটা করছেন। সেটি তিনি তো তার জায়গা থেকে করছেন, সেটা মানে সরকারেরই তো অংশ হিসাবে সেই জায়গাটা হচ্ছে। কিন্তু আমরা আরো দাবি করি, যে দাবিটি হলো এরকম, যদি আমার বাংলাদেশের যে আজকের একটা জঙ্গিবাদী, একটা মৌলবাদী একটা গোষ্ঠী বেরিয়ে আসছে, তরুণরা আকৃষ্ট হচ্ছে, উচ্চশিক্ষিত এবং বিত্তবান ঘরের ছেলেদের, যাদের ওদিকে যাওয়ার কথা আমরা ভাবতেই পারি না, সেটার সমস্যাটা হচ্ছে সংস্কৃতির সংকটের কারণে সংস্কৃতি মানুষের কাছে গিয়ে পৌঁছাচ্ছে না। সেটা মঞ্চনাটক তারই একটি অংশ। আমরা মনে করি যে সবগুলি সংকট থেকে বের হয়ে আসার জন্যই আমাদের আসলে নাটকের মধ্য দিয়ে একটা পথ খুঁজে বের করতে হবে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এ ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার একই সময়ে। শুভরাত্রি।